স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নের জোর নতুন পে স্কেল এবছরই। ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে ভোটগ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানের জোর দুই মন্ত্রীর। চট্টগ্রামের দুঃখ জলাবদ্ধতা, ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরীর প্রধান সড়ক থেকে অলিগলি। পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে। এবং কলহের জেরে গাজীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা। মরদেহ লালমনিরহাটে বাড়িতে রেখে পালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই সরকারের 180 দিন পূর্তির বিশেষ প্রতিবেদন। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে নতুন দেশ গড়তে কাজ করছে সরকার। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা তুলে ধরলেন বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। জানালেন শিক্ষা, স্বাস্থ্য সহ সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দিয়ে চলছে কাজ। এদিকে জ্বালানি সংকট সমাধানে দেয়া হয়েছে 40,000 কোটি টাকা বাড়তি বরাদ্দ। বিএনপি সরকারের 180 দিন পূর্তিতে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় তারা তুলে ধরেন 6 মাসে বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি। এটাই হলো জনগণের ম্যান্ডেট। মতবিনিময় সভায় উঠে আসে সরকার নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড প্রদানের মতো নানা কর্মসূচির সবশেষ তথ্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহাদি আমিন জানান, বর্তমান সরকারের একমাত্র ক্ষমতার উৎস জনগণ। সরকার দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। স্বৈরাচারের শাসনামলে দেশের সব খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রথম পর্বের দিনগুলোতে যতটুকু কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে ধ্বংসস্তূপ মেরামতের কাজে। সেই সঙ্গে গণমাধ্যম কমিশনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর সামাজিক সুরক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সহ সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার জনগণের স্বস্তির জন্য এবং জনগণের কল্যাণের জন্য তার কাজ অব্যাহত রেখেছে। সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন, সেখান থেকে শুরু করে কি শিক্ষা, কি স্বাস্থ্য, প্রত্যেকটি ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতিগুলো সেটা রক্ষার থেকে চেষ্টা করে যাচ্ছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, জ্বালানি সংকট সমাধানে বাড়তি 40,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। প্রায় 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। বাংলাদেশের মতো একটা অর্থনীতি থেকে এতগুলি টাকা শুধু জনগণের কাছে যে দায়বদ্ধতা, তাদের প্রয়োজন বিবেচনা করেই করা হয়েছে। গত 6 মাসে দেশে বাক স্বাধীনতা, মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে অবস্থান করছে বলে মত নীতি নির্ধারকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের পর গণতান্ত্রিক যাত্রার 180 দিনে নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেছে বিএনপি সরকার, যার মধ্যে অন্যতম ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরতদের ভাতার আওতায় আনা। নির্দিষ্ট সংখ্যক ইমাম, পুরোহিতরা ভাতা পাওয়ার সুফল পেলেও অনেকেই এখনও অপেক্ষায় রয়েছেন। ভাতার পরিমাণ ও পরিধি দ্রুত বাড়ানোর তাগিদ ধর্মীয় চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন।
নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ সব ধর্মের উপাসনালয়ে কর্মরতদের ভাতার আওতায় আনার ঘোষণা দেয় বিএনপি। সরকার গঠনের 1 মাসের মাথায় মার্চে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 6017টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট 13,949 জনকে দেয়া হয় সম্মানী ভাতা। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে অবহেলিত ইমাম মুয়াজ্জিনকে একটা সম্মান দান করেছে। সরকার আমাদের যে বেতন দিয়েছে মোটামুটিভাবে আমার সংসার চালিয়ে যেতে পারি। নির্বাচিত হওয়ার পর প্রথম 6 মাসেই বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম এই ইমাম পুরোহিত ভাতা, যার সুফলও মিলতে শুরু করেছে এর মধ্যেই। আমি 4 মাসের ভাতা পেয়েছি, যেটা আমার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। মন্দিরে পুজো অর্চনা করে যা পাইতাম তাতে সংসার সুন্দরভাবে চলতে না। যে বেতনটা দিয়েছে তাতে আমার মোটামুটি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারি। সরকার বলছে 2026-27 অর্থ বছরে 86,709টি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা এই ভাতার আওতায় আসবে। এর সুফল পাবেন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 2.5 লাখের বেশি ইমাম, পুরোহিত, ধর্মযাজক। মসজিদের আওতায় 10 জনের টাকাই ইনশাল্লাহ চলতেছে এবং আমরা কোনো সরকারি কোনো অনুদান পাইনি। কয়েকবার দরখাস্ত নেওয়া হয়েছে, কাগজপত্র জমা নিচ্ছে, বেতন দেবে, এ পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। ধর্মীয় চিন্তাবিদরা মনে করছেন সরকারের এই ভাতায় কিছুটা হলেও স্বস্তি মিলবে ধর্মের জন্য জীবন উৎসর্গকারীদের। তবে ভাতার পরিধির পাশাপাশি ধীরে ধীরে পরিমাণও বাড়ানোর তাগিদ তাদের। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই কার্যক্রম শুরু করেছেন। এখন যে 13,000 সামথিং প্লাস মসজিদ, গির্জা, প্যাগোডা বা বিভিন্ন উপাসনালয়ের যারা চার্জে আছেন তাদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং এটা আমরা অত্যন্ত পজিটিভলি দেখতেছি। কাজটা শুরু হয়েছে, এই কাজটা তো আগে কখনো এই দিকটা ভাবিনি। এই পদক্ষেপটা আমি অত্যন্ত প্রশংসা করি এবং এটা যদি আওতাটা বাড়ে তাহলে মন্দ। তবে এটার পাশাপাশি একটা কথা আমি বলি, শুধু পুরোহিতদের প্রণামী বা তাদের সহযোগিতা বাড়ালেই হবে না, মন্দিরগুলো সংস্কারের ব্যাপারেও একটু সরকারকে হাত দিতে হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয় ভাতার আওতায় এলেই সরকারের এই উদ্যোগ পরিপূর্ণ সফলতা পাবে বলেও মনে করেন তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হবে। চলতি অর্থ বছরেই শেষ হবে ভোট গ্রহণ, এজন্য খরচ হবে 6,000 কোটি টাকা। সচিবালয়ে বৈঠক শেষে একথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বলেন, ব্যাটারি চালিত রিকশা নিবন্ধনে আসছে নীতিমালা, সৌরবিদ্যুতে চার্জ না করলে নিবন্ধন বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সচিবালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত বৈঠক শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইসির প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি অর্থবছরেই নির্বাচন শেষ করা হবে জানিয়ে বলেন, এতে প্রায় 6,000 কোটি টাকা খরচ হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। এই নির্বাচনগুলোতে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছি আমাদের প্রায় 6,000 কোটি টাকা কম বেশি প্রয়োজন হবে। চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। সরকারি অফিসে সৌরবিদ্যুৎ ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করলে জাতীয় গ্রিডে তা যুক্ত হবে। পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের এবং স্থানীয় সরকার বিভাগের যত হেড অফিস এবং মাঠ পর্যায়ের অফিস আছে, আমরা পর্যায়ক্রমে রুফটপে সৌর বিদ্যুতের মাধ্যমে কয় কিলোওয়াটের বিদ্যুতের প্রয়োজন হয় এটা আমরা নিশ্চিত করব এবং নবায়নযোগ্য জ্বালানি যেটা সরকারের সিদ্ধান্ত, এই জ্বালানি ব্যবহার করে নেট মিটারিংয়ের মাধ্যমে আমাদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কোনো অফিস উৎপাদন করলে আমরা সেটা আবার জাতীয় গ্রিডে যাতে বিক্রি করা যায়, এই ব্যাপারে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ব্যাটারি চালিত ই রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। সৌর বিদ্যুতে রিচার্জ না করলে নিবন্ধন নবায়ন করা হবে না বলে সাপ জানান প্রতিমন্ত্রী। ব্যাটারি চালিত ই রিকশাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। একটি জোনের
ই রিক্সা বা ইলেকট্রিক রিক্সা আরেকটি জোনে যেতে না পারে, 8টি জোনে 8টি রং থাকবে। সরকারের 6 মাসে খাল ও লেক উদ্ধার কাজে গতি ফিরলেও সার্বিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সন্তুষ্ট নন বলেও জানান প্রতিমন্ত্রী। পর্যবেক্ষণ করবেন এবং প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের স্বার্থে টেকসই সমাধানে জোর দেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী। তিস্তার পানি বন্টন সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান ও উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কৌশলগত পরিকল্পনার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে একথা বলেন তারা। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় বন্যা আর নদী ভাঙনের তাণ্ডব। তিস্তার এমন বৈপরীত্যে বিপর্যস্ত তিস্তাপাড়ের মানুষের জীবন। তিস্তার এই সংকট উত্তরণে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটের পানি সম্পদ প্রকৌশল বিভাগের যৌথ আয়োজনে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও শিক্ষক ও গবেষক। সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারি। পানি সম্পদ মন্ত্রী বলেন, চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ। তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদের যেমন স্বার্থ রয়েছে, আমাদেরও স্বার্থ আছে। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমরা এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার স্বার্থে যা যা করা দরকার আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। তিস্তা পরের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তার প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তায় পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে ভারতের সঙ্গে চুক্তির দাবি জানান বক্তারা। অল্প সময়ের ভিতরে কার্যকর। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। রাতভর ভারী বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ এলাকার সড়ক থেকে অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রিয়াজউদ্দিন বাজারে পানিতে ডুবে নষ্ট হয়েছে লাখ লাখ টাকার বই। ভোর থেকে ভারী বৃষ্টিতে পানির নিচে আগ্রাবাদ, চকবাজার, কাতালগঞ্জ সহ নগরীর নিচু এলাকা। কোথাও সড়কে হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। অবস্থা তো খুব শোচনীয়, প্রায় ওই এক কোমরের কাছাকাছি। প্রায় সময় উল্টা, আজকে বৃষ্টি উঠছে, আজকে আইলেন সব ডুবে গেছে। আমরা এখন ভোগান্তিতে পড়ে গেছি। সড়ক তলিয়ে থাকায় বিকল হয় বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। জলাবদ্ধতা নিরসনে মাঠে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পানির অবস্থা ভয়াবহ এখানে সব জায়গায়, কাতালগঞ্জ, এরপরে চকবাজারে, এরপরে ওই স্কুলের এখানে সব জায়গায় পানি। আজকে পরীক্ষা চলতেছে, বাচ্চাদের স্কুলে যাওয়া আসা বেশি সমস্যা হচ্ছে। গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের পলিথিন আবর্জনা লেগে যাচ্ছে। আমরা গাড়ি চালাতে সমস্যা হয়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় গাড়িটা। কাজের কারণে একটু পানি নামতে বিঘ্ন হচ্ছে। ড্রেনগুলো কন্টিনিউয়াস আমরা ক্লিন রাখছি সো দ্যাট পানির প্রবাহটা ঠিক থাকে। দেখে মনে হচ্ছে খাল, কিন্তু এটি চট্টগ্রাম নগরীর ব্যবসায়িক কেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের গলি। ভারী বৃষ্টিতে ডুবেছে অলিগলি, দোকানপাট। পানিতে ভিজে নষ্ট হয়েছে 10 থেকে 15 লাখ টাকার বই। অনেকগুলো বই ছিল সব পানিতে, নিচেগুলো যখন ভিজে গেছে ওগুলো সবগুলো নিচে পড়ে গেছে। এখন তো সব আমরা ফেলে দিতে হচ্ছে, এগুলো কোনো কাজে আসবে না। দোকানের এক কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আমাদের 10 থেকে 12 লক্ষ টাকার মিনিমাম বই নষ্ট হয়েছে। আবহাওয়া অফিস বলছে সোমবার সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। বঙ্গোপসাগরে জলদস্যুদের দৌরাত্ম্য, একের পর এক মাছ ধরার ট্রলারে ডাকাতি, অস্ত্রের মুখে লুট করছে মাছ, জাল ও জ্বালানি তেল। গাজীপুরে ভাড়া বাসায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লাশ লালবনিরহাটে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী ও তার পরিবারের লোকজন। নির্মম এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। পারিবারিক কলহের বলি অন্তঃসত্ত্বা আফরোজা বেগম। মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা।
সোমবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জে নিথক গ্রামে আফরোজা বেগমের রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। 1 বছর আগে বিয়ে করা দিন ইসলাম ও আফরোজা দম্পতি গাজীপুরের কোনাবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। এরই জেরে শনিবার রাতে হঠাৎ বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানায় আফরোজা। এরপরই মৃত্যু হয় তার। ওই দেশে মারামারি করুন না যে মায়ের এদিকে লাশের পাশে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাপত্র পাওয়া গেছে। এতে মৃত্যুর কারণ বিষপান বলা হলেও নিহতের শরীর জুড়ে রয়েছে নির্যাতনের স্পষ্ট চিহ্ন। অভিযোগ স্বজনদের। কোবাইছে, সেটা ব্যান্ডেজ করে নিছে, আবার ফির আপনার কানতলার ওই দিক দিয়ে পিটাইছে, আবার ফির ঠাইসা ধরছে, হাতের ছাপ। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মেয়ে ফোন যারা আছে তাদের সন্দেহ আছে, এই জন্য মৃত্যুর প্রকৃত কারণ জানা পুলিশ পাঠাইছে। আফরোজার স্বামী দিন পেশায় একজন পোশাক শ্রমিক। সময় সংবাদ, লালমনিরহাট। বঙ্গোপসাগরে আবারও জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক ঘটছে মাছ ধরার ট্রলারে ডাকাতি। অস্ত্রের মুখে লুট করছে মাছ, জাল ও জ্বালানি তেল। কোস্টগার্ড বলছে বৈরী আবহাওয়ার সুযোগ নিচ্ছে দস্যুরা। তৌকিব প্যাদার ছবিতে শিকদার জাবির হোসেনের রিপোর্ট। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত 5 আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এফবি মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত 12 জেলে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না, এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বেরিয়ে মাছ লিয়ে যেতে আছে। তবে কোস্টগার্ড বলছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোকচক্র আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় 20 থেকে 30 লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বাংলার সময় আরও থাকছে। তীরে বাঁধা সারি সারি ডিঙ্গি, পিরোজপুরে জমজমাট নৌকা কেনা বেচা। হাটের দিনে অন্তত 10 লাখ টাকার বাণিজ্য, শিল্প সম্প্রসারণে সহজ শর্তে ঋণের আশ্বাস বিসিকে। নীলফামারীতে খালে গোসল করতে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান দুপুরে ডিমলার তিস্তা সেচ খালের নাওতারা তুহিন বাজার স্লুইস গেট এলাকায় গোসল করতে যান স্থানীয় 6 জন শিশু। এ সময় 12 বছর বয়সী পাখি ও 5 বছর বয়সী সিনহা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। কিশোরগঞ্জে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এদিকে গাইবান্ধায় প্রাণ গেছে কন্টেন্ট ক্রিয়েটরের। অন্যদিকে ফরিদপুরের সদরপুর ইজি বাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। পুলিশ জানায় গাজীপুর থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। পাকুড়দিয়ার মির্জাপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ময়লার গাড়িতে ধাক্কা দেয় অটোরিকশাটি। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে চালক, শিশুসহ 5 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুল ইসলাম নামে একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাওন মিয়া নামে এক কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। দুপুরে পশ্চিম কালাদি এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, এশিয়ান বাইপাস সড়ক নির্মাণের শুরু থেকেই ওই এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু তা না করেই সড়কের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে মানববন্ধনের সময় রাস্তা অবরোধ করায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে 2 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। যশোরে ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সরকারি MM কলেজে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অভিযুক্ত যশোর শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ সহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা। এর আগে গত রোববার সার্টিফিকেটে বাবা মায়ের নাম সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের কক্ষে যান MM কলেজ শাখা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান সেজান। সে সময় তার গলায় হেডফোন দেখে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে সচিবের বিরুদ্ধে। ফরিদপুরে কৃষক ইউসুফ আলী শেখ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে চর ভদ্রাসনের গাবতরা এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। এ সময় তারা অভিযোগ করেন, নির্যাতনের পর মুখে বিষ ঢেলে ইউসুফকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় 4 জন গ্রেফতার হলেও এখনও মূল হোতারা ধরা ছোঁয়ার বাইরে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এর আগে 1 আগস্ট উপজেলার দুর্গমচর এলাকায় ডেকে নিয়ে ইউসুফকে হত্যা করা হয়। নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এদিকে ফরিদপুরে 2য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের 5 বছরের কারাদণ্ড। নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2024 সালের 12 ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এক পর্যায়ে তারা সীমান্তকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর সীমান্তের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ফরিদপুরে 2য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলায় প্রতিবেশী জামাল মোল্লা নামে এক ব্যক্তিকে 5 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 10,000 টাকা জরিমানা সহ 3 মাসের কারাদণ্ড দেয়া হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার ভবিরচর গ্রামে বাবা আবু বাক্কার সিদ্দিককে হত্যার দায়ে ছেলে সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় দেন। মুন্সিগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 3 প্রতিষ্ঠানকে 75,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলের পৌর শহরে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে 3টি প্রতিষ্ঠানকে মোট 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে পাখি হত্যার অভিযোগে জমির মালিককে টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে দর্শনার মদনা এলাকায় আতিয়ার রহমান তার ঘাসের জমিতে বিষ প্রয়োগ করে। ওই জমিতে পোকামাকড় খেয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি মারা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহী আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে জমির মালিককে 500 টাকা জরিমানা করা হয়। দুই সপ্তাহের বেশি সময় ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিসে যাত্রা করা সুনামগঞ্জের 8 যুবকের উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট।
2 সপ্তাহ ধরে ভিন দেশে থাকা অভিবাসন প্রত্যাশীদের খোঁজ মিলছে না। দেশের স্বজনদের দিন কাটছে আতঙ্কে। লিবিয়া হয়ে অবৈধভাবে সমুদ্রপথে গ্রিস যাত্রা করেন সুনামগঞ্জের একাধিক যুবক। সম্প্রতি তারা ভূমধ্য সাগর পাড়ি দিতে ওঠেন নৌকায়। গত 3 আগস্ট থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন শান্তিগঞ্জের 5 জন, জগন্নাথপুরের 2 জন এবং দিরাই পৌরসভার 1 জন। অভিযোগ করা হয় অবৈধভাবে গ্রিসে যেতে দালালদের সঙ্গে লেনদেন হয় অভিবাসন প্রত্যাশীদের। আমরা তো অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু তারা তো এখনো কোনো খোঁজ খবর পাই নাই। ওদিনও খালি আমরা লোকে যোগাযোগ হয়েছে, আর আমার বাতিজার কোনো যোগ পাই না। আমরা যোগাযোগ নাই, আমরা কিভাবে আছে আমার বাচ্চা হইতে পারলাম না। আমি আমার বাচ্চা এনে দিবার লাগে, আমার বাচ্চা আর কোনো কিছু দাবি চাই না, আমার শুধু আমার বাচ্চা চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে সুষ্ঠুভাবে তদন্ত হয়ে যদি মারা যায় লাশগুলা কেমনে ফিরিয়ে দেওয়া যায়, ওটা আর আমরা তো আত্মবিশ্বাস এখনো তার বাচ্চা আছে মাগুলো ফিরে আইতো। পুলিশ জানায় অভিযোগ পেলে দালাল চক্রের বিরুদ্ধে নেওয়া হবে মামলা। চলতি বছরের মার্চে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের 12 জনের মৃত্যু হয়। এ ঘটনায় জগন্নাথপুর ও দিরাই থানায় 9 জন দালালকে আসামি করে মানব পাচার আইনে করা হয় মামলা। সময় সংবাদ, সুনামগঞ্জ। চট্টগ্রামে বিদেশগামীদের পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের নামে প্রতারণা ও সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতির সংঘবদ্ধ চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার বাঁশখালী ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সম্প্রতি বিদেশগামী এক যুবককে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার আশ্বাসে 1,20,000 টাকা নিয়ে জাল সনদ দেয় চক্রটি। ভুক্তভোগী সনদটি সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দিলে যাচাইয়ের পর সেটি জাল শনাক্ত হয়। পরে সে অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সিল মারা, এই সিলটাও কিন্তু ওদের মতো করে বানায়নি সিল বলি। পুলিশ নূর হোসেন বাঁশখালী এলাকা, তার সে বিদেশ যাওয়ার জন্য একটা আবেদন করে। আবেদন করার পরে সে পরে বুঝতে পারে যে তার নামে তো মামলা আছে। তখন সে একটা পক্ষ তার সাথে যোগাযোগ করে, একটা চক্র। 1,20,000 টাকা সে রাজি হয়। আমরা এই বিষয়টা প্রথমে জানতে পারি ভুক্তভোগীর কাছ থেকে। তারপরে তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই চক্রের মোটামুটি বাঁশখালী থেকে শুরু করে চট্টগ্রাম শহরের যে এই ইয়েটা ছিল 4 জনকে আমরা ধরি। দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকা থেকে এবছর 840 কোটি টাকা মূল্যের মাদক ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 10 আগস্ট পর্যন্ত উত্তর পূর্ব রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রায় 840 কোটি টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান করা পণ্য জব্দ করা হয়। সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার ঠেকাতে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানায় বিজিবি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 51 লাখ টাকা মূল্যের সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের 3 জন যাত্রীর ব্যাগ তল্লাশি করে কাস্টমস বিভাগ। এ সময় 782 কার্টন সিগারেট ও 13টি আইফোন পাওয়া যায়। একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় ব্যাগেজ বেল্ট এরিয়ায় আরও অতিরিক্ত 1020 কার্টন সিগারেট উদ্ধার করা হয়। পরে আটককৃত পণ্যের চালান জব্দ করে অভিযুক্ত যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা সিগারেটের বাজার মূল্য 36,04,000 টাকায় এবং আইফোনের দাম 15 লাখ টাকা। ময়মনসিংহ নগরীতে অবৈধ দখলদার ও হকারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সকালে মেছুয়া বাজার এলাকায় অভিযানে আড়তের মূল অংশটুকু রেখে বাকি অংশ ভেঙে ফেলা হয়। পরে প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে দখলদারদের দৌরাত্ম্যে ব্যাহত হচ্ছিল আড়তের স্বাভাবিক কার্যক্রম। পাশাপাশি সড়কে সৃষ্টি হতো তীব্র যানজট। ফুটপাত সহ সড়কের বিভিন্ন অংশ দখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার 26 বছর পর অনুমোদন। পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খাবারে নেই ক্রেতা। সংশ্লিষ্টরা বলছেন, ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার হলে কমবে আমদানি নির্ভরতা। তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন নামের ছবি নিয়ে রিপোর্ট।
নিবিড় পরিচর্যায় ছোট ছোট খোপে বেড়ে উঠছে বিষধর সাপ। 2000 সালে একটি সাপ ও 24টি ডিম নিয়ে পটুয়াখালী সদরের নন্দীপাড়া গ্রামে নিজ উদ্যোগে দেশের প্রথম খামার দেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। পরে বিভিন্ন এলাকা থেকে কিংকোবরা, গোখরা, শঙ্খিনী, কালাচ, দারাজ প্রজাতির বিষধর সাপ সংগ্রহ ও লালন পালন শুরু করেন। তার এই যাত্রা খুব একটা সহজ ছিল না। বাণিজ্যিকভাবে বিষধর সাপ প্রতিপালনের অনুমোদন না পাওয়া, বন বিভাগের চাপ, সব মিলিয়ে হাল ছাড়েননি রাজ্জাক। আমরা ছোটবেলা থেকে দেখেছি আব্দুর রাজ্জাক বিশ্বাস তিনি কিন্তু এই সাপের খামারে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সে মনে করেন যে বিগত দিনে অনেক যায় পারছে আমাদের বেতন দেশে, এখন দিতে পারে না, এখন সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। বিষ বিক্রি করতে পারি না, এখন আমরা কি করব, কি করে খাবো? আমি কিন্তু এই বর্তমানে এই অটো চালাইয়া খাই। অবশেষে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পায়। তবে বিষ সংগ্রহের অনুমতি পেলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রেতার অভাব। এখন পর্যন্ত বিষ সংগ্রহ বা প্রক্রিয়াজাত করার আগ্রহ দেখায়নি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল গ্রুপকে বলবো, মূলত আমাদের সাপের বিষ ইন্ডিয়া থেকে 8,000 কোটি টাকার ক্রয় করতে হয়। এন্টিভেনাম মূলত প্রত্যেকটা ন্যাশনাল হসপিটাল দিতে হয়। তাই আমি সরকারকে বলবো যে আমাদের এই সাপের বিষটা যদি বেচার বিক্রি করার জন্য সুযোগ করে দেয়। খামারটি থেকে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরির পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটাকে যদি রপ্তানি পর্যায়ে নিতে চায় সেক্ষেত্রে আপনার বন বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনটেন করে এটা করা উচিত। সেক্ষেত্রে অথবা যে খামার আছে তাকে অথবা সরকার যদি কোনো প্রকল্প নেয় সেখানে অথবা তার জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা রাখতে পারে। ভেনমটা কীভাবে ব্যবহার করা যায় এবং এটা প্রসেস করা যায় এ বিষয়ে তাকে একটি লিখিত আবেদন করার জন্য অনুরোধ করছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা যাতে আপনার কাজটা সহজভাবে সঠিকভাবে হতে পারে এবং আমাদের বাংলাদেশে যাতে এই ভেনমটা ব্যবহার হয় এই ব্যবস্থা আমরা করব। বর্তমানে খামারটিতে 250টি সাপ রয়েছে। এসব সাপ থেকে মাসে 200 থেকে 250 গ্রাম বিষ উৎপাদন করা সম্ভব, যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় 6 থেকে 7 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়ার ফ্লাই হুইল প্রযুক্তি। পরীক্ষামূলক উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট সক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। এরুলিয়ার বাম দিঘিতে চলছে প্রযুক্তির পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1.5 টাকা। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া। ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে RDA ও বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে 1 ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান RDA কর্মকর্তা। বাংলাদেশের যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরিদর্শনে এসে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। স্থবিরতা কাটিয়ে হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি রফতানি কার্যক্রম। 2 সপ্তাহ আগেও পণ্যবাহী ট্রাকের সংখ্যা ছিল 10 থেকে 15টি, তবে এখন বেড়ে দাঁড়িয়েছে
30 থেকে 40টিতে। চলতি সপ্তাহের গেল 2 কর্মদিবসে ভারতীয় 85 ট্রাকে পণ্য আমদানি হয়েছে, যার মধ্যে ছিল কাঁচামরিচ, ভুসি, মসুরের ডাল ও পাথর সহ বিভিন্ন পণ্য। তীরে বাঁধা সারি সারি ডিঙ্গি, পিরোজপুরের 8 ঘরে জমে উঠেছে নৌকা কেনাবেচা। প্রতি হাটে অন্তত 10 লাখ টাকার বাণিজ্য হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। জিয়াউল হকের পাঠানো তথ্য, তরিকুল ইসলাম অভির ছবি নিয়ে রিপোর্ট। সারি সারি ডিঙ্গি নৌকা বেঁধে রাখা আছে খালের পাড়ে। বর্ষা মৌসুমে জমে ওঠে নৌকার বেচাকেনা। গাছের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার খাল ও সড়ক জুড়ে বসে নৌকার হাট। বিক্রেতারা বড় ট্রলারে করে থরে থরে সাজিয়ে ছোট বড় নৌকা নিয়ে আসেন এই হাটে। প্রায় 100 বছরের পুরাতন এই হাটে বর্ষা মৌসুমে বৃহত্তর বরিশালের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন নৌকা কিনতে। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পর্যন্ত চাহিদা নৌকার অতিরিক্ত বেশি। সপ্তাহে 2 দিন শুক্র ও সোমবারে এই হাট বসলেও মূলত শুক্রবারে পর্যটক ও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই নৌকার হাট। নৌকার হাট খুবই সুন্দর, কারণ যারা শহরে থাকেন তারা হয়তো এই নদী নালা দেখেন না, তারা একবার হলো আসবেন যে নৌকার হাটটা উপভোগ করে যাবেন। এই পেশাকে টিকিয়ে রাখতে সামাজিক উদ্যোগের পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা। নৌকা শিল্পের সাথে জড়িত কারিগরদেরকে আমরা বিসিক থেকে আর্থিক সহায়তা এবং সরকারি যে কোনো ধরনের প্রণোদনা আছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করবে। বর্ষা মৌসুমে প্রতি হাটে 8 থেকে 10 লাখ টাকার নৌকা বিক্রি হয়ে থাকে। সময় সংবাদ, পিরোজপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা। প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেল এবছরই। ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থ বছরের মধ্যেই শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। এবং চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানে জোর 2 মন্ত্রীর। এই ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।